সরকার তো নিয়ন্ত্রণহীন। সরকার রাস্তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। দ্রব্যমূল্যের কোনো মানে কোনো নীতিমালা এখানে নেই, যার যেমনি ইচ্ছা বাড়াই দিচ্ছে। সরকার যদি শক্ত হাতে এগুলা নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে তেল ব্যবসায়ীরা লিটারে কয়দিন আগে একবার বাড়ানো হয়েছে, কালকে আবার বলছে যে তারা লিটারে 9 টাকা করে বাড়িয়ে দিবে সয়াবিন তেলের দাম। তো বিশ্ব ব্যাংকের রিপোর্ট বলেন আর যাই বলেন, দেশের অর্থনীতির অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ। এর মধ্যে আবার ভুয়া সংগঠন, ভুয়া সংগঠন বলতে কি আপনি জানেন? এই সংগঠনের নাম হচ্ছে কি, ওই যে যুক্তরাষ্ট্রের একটা প্রতিষ্ঠান, গবেষণা জরিপকারী প্রতিষ্ঠান, আইআরসি নাকি নয়, আইআরআই এক পরশুদিন এক রিপোর্ট দিয়ে দিয়েছে যে ডক্টর ইউনূস সাহেবের পক্ষে নাকি দেশের 70% মানুষের সমর্থন আছে। এবং দেখেন অবস্থা, এই আইআরআই 2023 সালের আগস্ট মাসে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, তখন এই আরআই আবার একটা রিপোর্ট দিয়েছিল, তখনও বলছিল যে 70% মানুষ শেখ হাসিনার পক্ষে সমর্থন দিয়ে আছে। আইআরআই হচ্ছে একটা আমেরিকার একটা সংগঠন, এবং এটা ডিপ স্টেটের একটা অংশ এরা, এবং এরা সরকারকে ফাঁদে ফেলার জন্য মনে হয় এই ধরনের রিপোর্ট দেয়। যে শেখ হাসিনার আমলে বলছে শেখ হাসিনার যে 70% লোক আপনার সাথে আছে, আবার এখন বলতেছে ইউনূস সাহেবের পক্ষে 70% লোক আছে। তার মানে 30% লোক নয়, এই 30% লোক কারা এটা আসলে খুঁজে বের করা উচিত। এরা কি শুধুই আওয়ামী লীগ? আওয়ামী লীগ তো আসলে 30-40% লোক আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সম্ভবত লোকজন ইউনূসকে সমর্থন দিচ্ছে না। এখন এই ধরনের জরিপ দিয়ে ইউনূস সাহেবের দেখলাম প্রেস উইং থেকে এটা খুব গুরুত্বের সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন থেকে গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে যে 70% লোক, আমেরিকার জরিপকারী সংস্থা 70% লোক ইউনূস সাহেবের পক্ষে সমর্থন দিয়েছে, এটা প্রকাশ করেছে। তারা এটাও প্রকাশ করতে পারতো যে 2023 সালে 2 বছর আগে কিন্তু তারা শেখ হাসিনার পক্ষে 70% লোক আছে এটা বলেছিল। দর্শক সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি আতিক রহমান পূর্ণিয়া, আপনাদের সাথে পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যেসব অগণিত দর্শক আমাদের এই শো দেখছেন, তাদের সবাইকে শুরুতে আমি জানিয়ে নিই আমাদের সাথে আজকের আলোচক, আমাদের নিয়মিত অনুষ্ঠান খোঁজ খবরে জনাব শঙ্কর মৈত্র, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবার পছন্দের আলোচক শঙ্কর দা, আপনাকে আদাব এবং নমস্কার, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নিশ্চয়ই ভালো আছেন দাদা? রাজনীতিতে বহু আলাপচারিতার বিষয়ে, বহু বিশ্লেষণের বিষয়ে দীর্ঘ আলাপ, আজকে আপনার দীর্ঘ বিশ্লেষণই চাই আমরা। আপনি অনেকগুলো বিষয় আপনার সামনে তুলে ধরবো। আপনি বিশেষ করে আইন, আদালত, উচ্চ আদালত এবং উচ্চ আদালত বাংলাদেশের সবশেষ বিপদের শেষ আশ্রয় মানুষের, সেই সব বিষয়ে নিশ্চয়ই আমরা অনেক ভেতরের কিছু জানতে পারি। এই একদিকে জরিপ, আরেকদিকে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এক মানে ভীতি কিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব আসলে কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন এটা তো বুঝাই যাচ্ছে না। এখানে কোনো কিছুই নিয়ন্ত্রণ নেই। এই অবস্থা থেকে আসলে একমাত্র ফিরে আসার মাধ্যম হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের যে প্রস্তুতি দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন গতকালকে সম্ভবত একটা সম্ভাব্য তারিখের কথা বলেছে যে ডিসেম্বরের এই মাসেই 11 থেকে 14 তারিখের মধ্যে তারা শিডিউল ঘোষণা করবে, এবং ফেব্রুয়ারিতেও 11 থেকে 14-র মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং তারা বলছে যে যেহেতু আবার গণভোট একই দিন অনুষ্ঠিত হবে, এই জন্য ভোট গ্রহণের সময়সীমা 1 ঘন্টা বাড়ানো যায় কিনা এটা নিয়ে তারা ভাবছে। তো নির্বাচন কমিশনের প্রস্তুতি, তারা হয়তো ব্যালট পেপার ছাপাবে, ব্যালট পেপার ইয়ে করবে, কিন্তু আদার্স অ্যাক্টিভিজম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মাত্র ডিসেম্বরের আজকে 2 না 3 তারিখ, 3 তারিখ চলে যাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 1.5 মাস 2 মাস পরে নির্বাচন, অথচ দেখেন কোনো উত্তাপ, কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রার্থীদের মধ্যে সবার একই প্রশ্ন, আমরা মিডিয়া কর্মী, আমাদেরকে যেই পায় জিজ্ঞেস করে প্রথম প্রশ্ন যে ভাই নির্বাচন হবে কিনা। আমি আসলে এটা মোটামুটি পরিচিত মহলের, সাংবাদিকতার বাইরে যারা পরিচিত বিভিন্ন পেশার লোকজন পাইলে আমাদেরকে জিজ্ঞেস করে, আর আমরা বলি যে হবে না কেন, আপনার সন্দেহটা কোথায়? যে সন্দেহটা কোথায় বললে তারা বলে কেন ভাই, সন্দেহ তো রাজনৈতিক দলগুলোর কোনো কার্যক্রম দেখছি না। যদিও জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে, বিএনপিও প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু প্রার্থী ঘোষণার মধ্যেই তো আসলে শেষ না।
আরো অনেক কিছু জড়িত থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখানে দেশের যে প্রতিদিনই খুন খারাপি হচ্ছে। আপনি জানেন যে 2 দিন আগে খুলনাতে আদালত চত্বরে 2 জনকে গুলি করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে নির্বাচন কেমনে হবে? অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান নাই, হচ্ছে না। অথচ অতীতে দেখতাম কি নির্বাচনের আগে যৌথ বাহিনী গঠন করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানো হতো। এই সব কোনো লক্ষণ নেই। শুধু নির্বাচন কমিশন মাঝে মাঝে তারা ব্রিফিং করে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, তারা সেমিনার করছে, তারা মক ভোট দেওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, তারপরে ভোট কেন্দ্রে কোনো গন্ডগোল হলে কিভাবে এটাকে রেস্কিউ করা হবে, এই ধরনের তারা কার্যক্রম চালাচ্ছে। ইলেকশন কমিশন এগুলা বলা যাচ্ছে যে তার ক্ষেত্রে হয়তো প্রস্তুতি রয়েছে, কিন্তু সরকারের যদিও শিডিউল ঘোষণার পর সবকিছু ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু এর আগে সরকারের, যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, সরকারের তো একটা শক্ত ভূমিকা থাকা উচিত। সরকার কি করছে দেখেন, লটারির মাধ্যমে এসপি পদায়ন করছে, লটারির মাধ্যমে ওসি পদায়ন করছে। এটা একটা কিন্তু বিপজ্জনক দিক আছে। আমি এই বিষয়টা নিয়েও কিন্তু প্রশাসনের এবং অভিজ্ঞ বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা কথা বলছি। এবং দেখেন, এসপি শুধু একটা বড় পদ না, একটা গুরুত্বপূর্ণ পদ একটা জেলার জন্য। জেলার আইন শৃঙ্খলা রক্ষার প্রধান নিয়ন্ত্রক হচ্ছেন একজন পুলিশ সুপার, এবং থানায় আইন শৃঙ্খলা রক্ষার প্রধান নিয়ন্ত্রক একজন ওসি। এই পদগুলা কিন্তু অনেক যাচাই বাছাই করে, অনেক বিচার বিশ্লেষণ করে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এখন আপনি কি লটারির মাধ্যমে লটারি করতেছেন, যার নাম যেখানে ওঠে তাকে দিয়ে দিচ্ছেন। তিনি এই এলাকায় উপযোগী কিনা, তিনি সেখানকার উপযুক্ত কিনা, এইগুলা তো বিবেচনা করতে হবে। এবং একটা এসপি নিয়োগের ক্ষেত্রে অনেক গোয়েন্দা রিপোর্টও লাগে, যে উনি এখানকার গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, ওনার প্রিভিয়াস হিস্ট্রি জানা লাগে। তা না করে ওনারা লটারির মাধ্যমে, মানে স্কুলের স্টুডেন্ট ভর্তি করা হয় না লটারির মাধ্যমে, এইভাবে দিয়ে দিচ্ছেন। এইগুলো তো সুষ্ঠু প্রক্রিয়া না। এক এক এলাকায় তো ক্রাইমের ধরন এক এক রকম, তো সেই অফিসার সেটা সম্পর্কে এক্সপার্ট কিনা এগুলো তো দেখার কথা। তো আসলে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার শুরু থেকেই বলা হচ্ছে যে এটা এনজিও নিয়ন্ত্রিত সরকার। এবং আপনি জানেন যে এনজিও এর কার্যক্রমগুলো কিন্তু একটু ভিন্ন ধরনের থাকে। তারা তো ওনারাও রাষ্ট্রযন্ত্রকে এনজিওর মতো চালাতে চাচ্ছেন। এসপি, ওসি, ডিসি এইগুলা লটারির মাধ্যমে নিয়োগের বিষয় না। যদি লটারির মাধ্যমে নিয়োগ করা লাগে তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় রাখার দরকার নেই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাখার দরকার নেই, পুলিশ মন্ত্রণালয় রাখার দরকার নেই। কারণ এটা লটারির মাধ্যমে হবে। এই পুলিশ সদর দপ্তর তারা লোক নিয়োগ দিবে, লটারি দিবে, তারা পোস্টিং দিবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কেন রাখা হয়েছে? এখানে তো প্রত্যেকটা সরকারি কর্মচারীর তাদের সমস্ত তথ্য থাকে, তিনি কতটুকু উপযুক্ত, কোথায় কি করেছেন, এইসব যাচাই বাছাই করেই তো এই গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দেওয়া হয়। একজন অধ্যাপক, কলেজের প্রিন্সিপাল আর এসপি সম ক্যাটাগরির কর্মকর্তা হলেও দুজনের দায়িত্ব কিন্তু এক না, দুইজনের দায়িত্ব আলাদা। এসপির দায়িত্ব কিন্তু কলেজের প্রিন্সিপাল পালন করতে পারবেন না। কাজেই এসপি পদায়নে, ওসির পদায়নে অনেক বিচার বিশ্লেষণ করে করতে হয়। এটা হচ্ছে পুলিশ কর্মকর্তাদের কথা, এবং এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। এইভাবে লটারির ঘটনায় হাস্যরসের। তারপরে এখানে আরেকটা বিষয় আলোচনা হচ্ছে, জানি না এটা কতটুকু সত্য, যে এখানে একটা রাজনৈতিক প্রভাব নাকি কাজ করছে, এবং যাদেরকে এসপি, ওসি হিসাবে পদায়ন করা হচ্ছে আগামী নির্বাচনকে সামনে রেখে, তাদের বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী ছিলেন এমন যাচাই বাছাই করে নাকি তার নিয়োগ দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমি অসমর্থিত সূত্রের কথা বলছি। হ্যাঁ, অসমর্থিত সূত্রের কথা বলছি যে এইভাবে পদায়ন করা হচ্ছে। যদি এই মানসিকতা থেকে পদায়ন করা হয় এবং কোনো রাজনৈতিক প্রভাব বলয়ের কর্মীদের বা কর্মকর্তাদের পদায়ন করা হয়, তাহলে এটার এফেক্ট অবশ্যই আগামী নির্বাচনে পড়বে। এবং এই ক্ষেত্রে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন কতটুকু সম্ভব, এগুলো কিন্তু
নানা প্রশ্ন উঠবে। আমার মতে নির্বাচন কমিশনকে এগুলা দেখা উচিত, এগুলা বিবেচনা করা উচিত, এবং শিডিউল ঘোষণার আগে এগুলা নির্বাচন কমিশন, এখানে যে সিইসি আছেন বা কমিশনের যে যারা আছেন, তারা বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখবেন, না হয় কিন্তু নির্বাচন করা কঠিন হয়ে যাবে। গত এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার অসুস্থতা সারা দেশের মানুষকে ভাবাচ্ছে, তার শত্রু মিত্র নির্বিশেষে তার সুস্থতা, তার শরীরে একটু আরাম প্রত্যাশা করছে, যে এই সময়ে এসে তিনি যে কষ্ট করছেন নিশ্চয়ই এটা মানুষ উপলব্ধি করে যে ক্রিটিক্যাল রোগী, তার রোগগুলো সম্পর্কে আমরা আবার যদি মনে করাই যে একটা মানুষ তার বুকে পেসমেকার লাগানো, তার রিং পরানো, হার্টে জটিলতা, হার্টে ইনফেকশন হয়েছে নতুন করে 1 সপ্তাহ হয়ে গেল, লাঙে ইনফেকশন, কিডনি জটিলতা, লিভার সিরোসিস, একেবারেই জটিল থেকে জটিলতর পর্যায়ে শেষ মুহূর্তে যা বলা হয়, তার উচ্চ রক্তচাপ, উচ্চ ডায়াবেটিস, তার আর্থাইটিস, চোখে সমস্যা। এই 80 বছর বয়সী 81 বছর বয়সী একটা মানুষ কতটা কষ্ট নিতে পারেন বোঝা যায়। সেই কষ্ট আরো দ্বিগুণ করে দেয় কিনা যখন তার পাশে তার পরিবারের একান্ত আপনজন, আমরা যাকে ফার্স্ট ব্লাড বলি, স্বামী, স্ত্রী, সন্তান, তারা কেউ তার সঙ্গে নেই। এবং তার বড় ছেলে তারেক রহমান, তারও নিশ্চয়ই একই অবস্থা, আর এইসব খবর তিনিও পাচ্ছেন, তারও নিশ্চয়ই মন আনচান করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে তারেক রহমান আসতে চাচ্ছেন, বাংলাদেশ সরকার বলছে তার আসার কোনো সমস্যা নেই, দেশের নাগরিকের কোনো নিরাপত্তার অভাব নেই। এমন একটা পিকুলিয়ার সিচুয়েশন, তাহলে কোথায় কি মুখ খুলে কেউ কথা বলছে না। মানে অনেকটা বলে না যে ভাসুরের নাম মুখে নেয়া হারাম, এরকম একটা অবস্থা, একটা পাপ। সেরকম সিচুয়েশনের মধ্যে তারেক রহমানের আসা না আসাটা নিশ্চয়ই তাদের ব্যক্তিগত পারিবারিক বিষয়, কিন্তু এর প্রভাব রাজনীতিতে মারাত্মক রকম। আমি প্রথমে আপনার দিকে নজর দিব, তারেক রহমান আসছেন না, বিএনপির মহাসচিব বলছেন, সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য তারেক রহমান আসবেন। এই আসবেন ওনারা গত প্রায় 15 মাস ধরেই বলছেন। তার চেয়ে স্পেসিফিক মানুষ এখন জানতে আগ্রহী, কবে আসবেন, কখন আসবেন। উপদেষ্টা বলে দিচ্ছেন তার ট্রাভেল পাস লাগবে, তাহলে ট্রাভেল পাস কি চেয়েছেন কিনা, কেন চাচ্ছেন না, কোথায় সমস্যা? এই দেশের সব পক্ষই বলছে তারেক রহমানকে চাই, চলে আসুক, চলে আসুক, কোনো সমস্যা নাই, তার লক্ষ লক্ষ নেতাকর্মী প্রস্তুত আছে। তারপরে ওই ধোঁয়াশা কেন কাটছে না? আপনার কাছে কি মনে হয়? নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তারেক রহমান যদি না আসেন, বেগম খালেদা জিয়ার এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে বিএনপির ভবিষ্যৎ কতটা ঝুঁকিপূর্ণ? জনাব শঙ্কর মৈত্র। ধন্যবাদ পূর্ণিয়া, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে শুরুতেই আপনি যে ভূমিকা টানলেন, বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি গুরুতর অসুস্থ এবং তিনি মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এবং দলের নেতা কর্মীরা তো বটেই, সারা দেশের মানুষই আসলে উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে। যদিও সুনির্দিষ্টভাবে বা স্পষ্টভাবে জানা যাচ্ছে না যে ওনার শারীরিক অবস্থাটা ঠিক কতটুক গুরুতর বা কতটুক তবে বিভিন্ন মিডিয়াতে যে বলা হচ্ছে যে আসলে উনি ওনার সম্ভবত মানে উনি সেন্সলেস এর মতোই অবস্থা, অর্থাৎ ওনার কোনো অনুভূতি শক্তি এখন আর নেই। তো এই অবস্থায় আপনি জানেন যে ওনার এখন একমাত্র সন্তান আছেন, যে জনাব তারেক রহমান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নির্বাসনে লন্ডন রয়েছেন গত 15-16 বছর ধরে। তো ওনাকে দেশে আসার জন্য বিভিন্নভাবে বলা হচ্ছে, এবং উনি নিজেও দেশে আসার জন্য ওনার কেন আসতে পারতেছেন না এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন। তবে আসলে মানুষের প্রত্যাশা বা এদিকেই যে আমরা তো যে বাঙালি সমাজ বা মোটামুটি সবাই যে সব পারিবারিক ভাবে সবাই তো বিষয়টা এইভাবেই চায় যে মা বাবার জীবন সায়নে যেন সন্তান পাশে থাকে। এই দৃষ্টিকোণ থেকেই সবাই বা মানুষের প্রত্যাশা যে তারেক রহমান ওনার মায়ের পাশে শেষ মুহূর্তে থাকবেন। কিন্তু কেন তারেক রহমান আসতে পারছেন না, এটার ব্যাখ্যা কিন্তু তারেক রহমান নিজেই কয়েকদিন আগে ওনার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, এবং তিনি বলেছেন যে ওনার আশাটা শুধু একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টা বুঝতে হবে, উনি বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং
উনি কোন এক প্রেক্ষাপটে সেই 1/11 সরকারের সময় 2008 সালে কোন এক প্রেক্ষাপটে উনাকে দেশ ছাড়তে হয়েছিল, এবং তারপর থেকে উনি নির্বাসনে লন্ডনে রয়েছেন। তো উনি কি সেখানে নাগরিকত্ব নিলেন নাকি শরণার্থী হিসেবে আশ্রয় নিলেন, কোনো কিছুই কিন্তু দেশের মানুষ স্পষ্ট না, এবং ওনার কাছ থেকেও কিন্তু এই ধরনের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে মানুষ যা বলা হচ্ছে সবই হলো মানে ভাষা এবং ধারণাগত ভাবে। এই ধারণাগত ভাবে যাই বলা হোক, মানুষ আপনি জানেন যে 2024-এর 5 আগস্টের যে পট পরিবর্তন, এই পট পরিবর্তনের পর একটা প্রত্যাশা ছিল এর আগে যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের কারণে বাধার কারণে তারেক রহমান দেশে আসতে পারেন নাই। কিন্তু 5 আগস্টের পর মানুষের প্রত্যাশা ছিল যে এবার আওয়ামী লীগ সরকার নেই, তিনি অবশ্যই দেশে আসতে পারবেন এবং তিনি দেশে শিগগিরই আসবেন। কিন্তু এই আসবেন করে কিন্তু 15 মাস পার হয়ে গেল, মিস্টার তারেক রহমান দেশে আসেননি। দেশে উনার রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এবং আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন একটা ধারণা দিয়েছে কবে তারা শিডিউল ঘোষণা করবে এবং কবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু এই অবস্থায় যেখানে দেশে এসে বিএনপির মতো রাজনৈতিক দলটিকে দলের হাল ধরা দরকার ছিল তারেক রহমানের, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তিনি আসছেন না এবং আসতে পারছেন না ওনার পক্ষ থেকে বলা হয়েছে। এই অবস্থায় মানুষের প্রত্যাশা যে তিনি শিগগির দেশে আসবেন এবং অসুস্থ মায়ের শয্যা পাশে থেকে মাকে সেবা শুশ্রূষা করবেন, এটা হচ্ছে মানুষের প্রত্যাশা, মানুষের ধারণা। কিন্তু কি কারণে আসতে পারছেন না, এটা আসলে তারেক রহমানই জানেন যে তার বাধাগুলা কোথায়। যদিও সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন যে কোনো ব্যক্তির এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কোনো কিছুই কারো জন্য হুমকি না। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তারেক রহমান দেশে আসতে গেলে যদি কোনো সরকারের কোনো সহায়তা লাগে, যেমন ট্রাভেল পাস বা ওনার যদি পাসপোর্ট না থাকে পাসপোর্ট করে দেয়া, সবই করে দেয়া হবে। আইন উপদেষ্টাও একই কথা বলেছেন। কিন্তু তারপরেও তারেক রহমান কেন আসছেন না, এটা আসলে একটা ধোঁয়াশার মধ্যে, এবং মানুষ এই বিষয়টা নিয়ে নানাবিধ আলোচনা হচ্ছে, কিন্তু কেউই তো সুনির্দিষ্ট না। তাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমান যদিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুধু বলেছেন যে তিনি তার একক নিয়ন্ত্রণাধীন নয় তার দেশে ফেরাটা, কিন্তু আসলে একক নিয়ন্ত্রণাধীন বলতে আসলে উনি কি বুঝাচ্ছেন, তাকে কে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে কিনা, তারা কারা, এটা কিন্তু আর মানুষ জানতে পারছে না। তো এই অবস্থায় আসলে তারেক রহমান দেশে আসেন, ওনার মাকে ওনার শেষ দেখে যান বা ওনার মায়ের পাশে সেবা শুশ্রূষা করে যান, এটাই হলো মানুষের প্রত্যাশা। আমরা প্রত্যাশা রাখি যে তারেক রহমান দেশে আসবেন এবং একই সঙ্গে বেগম জিয়া সুস্থ হবেন এবং তিনি আবার জনতার মাঝে ফিরে আসবেন, এটাও আমাদের প্রত্যাশা। পূর্ণিয়া, আমি একটু তাহলে জানতে চাই যে উনি যদি না আসেন এটার এফেক্টটা কি হবে, মানে ওনার দলে এবং হচ্ছে নির্বাচনে এবং হচ্ছে ডক্টর ইউনূস সরকারের উপরে এফেক্ট কি হতে পারে। মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষে এমনিতেই তো এই নির্বাচনটা একটা ভয়াবহ চ্যালেঞ্জ, এখন কোনো বাস্তবতা নাই বাংলাদেশে। মানে একটা নির্বাচনের যে আবহ দেখা যায়, আজকে যদিও ইলেকশন কমিশন থেকে আজকেও বলছে তারা নাকি ইতিহাসের শতবর্ষের সেরা ইলেকশন করবে, কিন্তু মাঠ আমরা সাধারণ মানুষ এটা তো দেখে না। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের পক্ষেও জিনিসটা কি চ্যালেঞ্জিং কিনা যে তারেক রহমান যদি না আসেন? আমি জানতে চাচ্ছি বিএনপির জন্য। না, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। তারেক রহমান যদি না আসেন, আসলে দেখেন সেই 24-এর 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন এবং দেশ কোন দিকে যাচ্ছে সেটাই জানেন। এবং দেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি মূল নেতৃত্ব বেগম খালেদা জিয়া অসুস্থ এবং মূল নেতৃত্ব তারেক রহমানের হাতে। তিনি দেশে নেই, তিনি 7 সমুদ্র 13 নদীর পারে থাকেন, লন্ডন থাকেন, সেখান থেকে দল কিভাবে নিয়ন্ত্রণ করবেন?
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম নেই, শুধুমাত্র মাঠে আছে আসলে নেতৃত্ব নিয়ে, সেটা হচ্ছে জামায়াত ইসলামী এবং ইসলামিক দলগুলোর মধ্যে। বিএনপির মতো রাজনৈতিক দলের প্রধান নেতৃত্ব যার হাতে, এবং এই দলগুলো তো আসলে অনেকটা একক নেতৃত্বের মধ্যেই চলে। তো তারেক রহমান 15 মাস ধরে বা সেই 24-এর 5 আগস্টের পর থেকে উনি দেশে নেই, এবং এটার যে প্রভাব দলের মধ্যে পড়েছে এটা তো স্পষ্টই দেখা যাচ্ছে। দল আসলে বিএনপির দল যেভাবে নির্বাচনকে কেন্দ্র করে গোছানো হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই। নানা বিশৃঙ্খল পরিস্থিতি রয়েছে দলের মধ্যে, কোন দল, আভ্যন্তরীণ দ্বন্দ্ব নানাবিধ রয়েছে। তো তারেক রহমান দেশে থাকলে নিশ্চয়ই এগুলা হতো না। আর এখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেই সামনে 2 মাসের মধ্যে নির্বাচন, এই অবস্থায় 2 মাস আগেও যদি তিনি দেশে না আসেন, তাহলে সেই দল নির্বাচনে অংশগ্রহণ কিভাবে করবে এবং এর নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে, নির্বাচন আদৌ হবে কিনা, এই ধরনের নানা প্রশ্নই তো এখন প্রতিদিন সৃষ্টি হচ্ছে। বিএনপির মতো রাজনৈতিক দল যদি তার শীর্ষ নেতৃত্ব নিয়ে মাঠে না থাকে, এটার প্রভাব অবশ্যই আগামী নির্বাচনে পড়বে, এটার প্রভাব রাজনীতিতে পড়বে। এবং আমাদের একটা ধারণা যে কোনো একটা মহল, কোনো একটা অংশ হয়তো এটাও চাচ্ছে যে যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপি কেও যাতে মাইনাস করে দেওয়া হয়। সেই জন্য আপনার বহুল আলোচিত -2 থিওরি, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং সে নির্বাচনে অংশ নিতে পারবে না, নির্বাচন কমিশন তাকে তার নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগের যে সাথে যে ছিল বাম দলগুলা, ওয়ার্কার্স পার্টি, জাসদ, এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই অবস্থায় মাঠে শুধুমাত্র আছে একমাত্র জামায়াত ইসলামী এবং তাদের নেতৃত্বে ইসলামী দলগুলা। কিন্তু বিএনপি একটা মানে ছাড়া ভাঙ্গা অবস্থার মধ্যে রয়েছে, যেহেতু দলের প্রধান তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না। তিনি দেশে আসলে রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হবে, বিএনপি নিশ্চয়ই চাঙ্গা হবে এবং বিএনপির রাজনৈতিক প্রভাবটা মাঠে তখন দেখা যাবে যদি তারেক রহমান দেশে আসেন। আর যদি না আসেন তাহলে এটার প্রভাব আসলে বিএনপির জন্য নেগেটিভ হবে মনে হয়। আপনি জানেন, আমরাও জানি দাদা, যে বেগম খালেদা জিয়া বিএনপি কে, তার দলকে এবং তারেক সাহেবকে নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে কোনো ঝামেলায় না যেতে, কোনো ভেজাল তৈরি না করতে, এবং এইটার প্রতিফলন আমরা দেখেছি। বেগম জিয়া, তারেক রহমানের অনুপস্থিতিতে ডক্টর ইউনূসের জন্য চ্যালেঞ্জ কতটা? ডক্টর ইউনূস, বেগম জিয়া তো সবসময় ডক্টর ইউনূস, তারেক রহমান এবং বিএনপি কে বলেছে ডক্টর ইউনূসের সঙ্গে যেন কোনো বিরোধে না যায়, এবং এটা আমরা জানি যে আরো আগেই তার নির্দেশেই, তার পরামর্শেই ডক্টর ইউনূসের সঙ্গে বড় কোনো অনেক আক্ষেপ থাকলেও বড় কোনো ঝামেলায় বিএনপি যায় নাই। বেগম জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ডক্টর ইউনূসের কোনো ঝুঁকি আছে কিনা, বা কোনো আরো চ্যালেঞ্জ বাড়বে কিনা তাদের অনুপস্থিতি? না, ডক্টর ইউনূস সাহেবের চ্যালেঞ্জটা তো, উনার তো চ্যালেঞ্জের কিছু নেই, কারণ উনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবেন। এটা হচ্ছে উনার পূর্ব ঘোষিত উনারই কর্মসূচি। দেশের মানুষও চায় ফেব্রুয়ারির মধ্যে, চায় মানে কি হতেই হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তারেক রহমান দেশে আসবেন বা নাই আসেন, কিন্তু বিএনপি তো নির্বাচনে অংশ নিবে। বিএনপি নির্বাচনে অংশ নিলে, নির্বাচন যদি সুষ্ঠু হয়, মানুষ যাকে ভোট দিবে সে রাষ্ট্র ক্ষমতায় আসবে। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের করার কিচ্ছু নেই। যদি ফেব্রুয়ারির পরে উনি ক্ষমতা দীর্ঘায়িত করেন, তাহলে এটা শুধু সমালোচনায় সৃষ্টি হবে না, এটা এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে, তিনি নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং করতেই হবে তাকে। যদি তিনি তা না করেন, তাহলে দেশের মানুষ অবশ্যই নির্বাচন কেন করতে পারলেন না এটার জবাব দিই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চাইবে। কাজে ডক্টর ইউনূস সাহেবের কোনো প্রভাব বা কোনো চাপ বা কোনো সমস্যা আমি দেখি না। ওনার দায়িত্ব হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে ওনার পরিষদ, এবং ওনার দায়িত্ব ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা, দেশে একটা সুষ্ঠু নির্বাচন করা। সেই নির্বাচনে বিএনপি অংশ তো নিবেই, জামায়াত ইসলামী অংশ নিবে,
আমরা চাই সব দল এই নির্বাচনে অংশ নিক, একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। বুনিয়া দাদা, আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই, খুব আমি ইন্টারেস্টিং বললে হয়তো শব্দ চয়নটা ভুল হতে পারে। আপনারা দেখেছেন যে বিডিআর হত্যাকাণ্ড বা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এই সরকারের তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সেই তদন্ত রিপোর্টে সব পত্র পত্রিকা, এবং এটা বলা হচ্ছে এরকম যে যে হেডলাইনটা সব পত্রিকায় এসছে, হেডলাইনটা কমন পত্রিকা, একটা দুইটা পত্রিকা বোধহয় শুধু তাপসের নামটা বাদ দিয়েছে, আর হেডলাইন সব সেম মনে হয়েছে কোথাও থেকে এসছে হেডলাইনটা, ওইটা সব পত্রিকা কপি করেছে। সেই হেডলাইনটা হলো যে বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলগতভাবে দায়ী, মূল সমন্বয়ক ফজলে নূর তাপস। আচ্ছা, আমরা এই বিষয়টা যেতে চাই গেলাম। এর আগে তদন্ত হয়েছে দুবার, একটার চিফ ছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে আরো যেটা প্রস্তুত তুলেছে যে যার ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে বলে অনেকে মনে করেন যে ভারত দায়ী। এর আগে অনেকে নানান রকম অভিযোগ করতো, হুইসপিয়ারিং ছিল ভারত কি ইনভলভ কিনা এটার সাথে, ভারত চেয়েছে বাংলাদেশে বিডিআর সেনাবাহিনী এগুলো দুর্বল হোক, এই টাইপের কথাবার্তা, প্রোপাগান্ডা অথবা লজিক্যাল যেটাই বলি না কেন, আলাপ তো ছিল এই টাইপের। এবার এসে ভারতকে দায়ী করা হয়েছে। আরেকটা কাহিনী ঘটেছে, বর্তমান আইজিপি বাহারুল আলম, তার নামখানা এসছে যে তিনি সে সময় দায়িত্ব অবহেলা করেছেন। সবকিছু মিলিয়ে বিষয়টা আপনার কাছে কি মনে হচ্ছে শঙ্কর মৈত্র? ধন্যবাদ পূর্ণিয়া। এটা আসলে নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরাও তখন রিপোর্টার 2009 সালের আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানার বিজেপি বিডিআর, তৎকালীন বিডিআর সদর দপ্তরে যে ভয়ঙ্কর এবং নৃশংস ঘটনা ঘটলো, এই স্মৃতি ভোলার নয়, এবং এটা ভাবলেই গা শিউরে ওঠে যে এখানে বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন লোককে মেরে ফেলা হয়েছিল সেদিন। এই ঘটনা আসলে আমাদের রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিয়েছিল, এবং মানুষ তো এটা শোকে মুহ্যমান ছিল আমাদের এই সেনা কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায়। বিডিআর বিদ্রোহ পরবর্তীতে যদিও বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি করা হয়েছে, আমি বিডিআরই বলতেছি। বিডিআর বিদ্রোহের ঘটনার পর আসলে কয়েকটা তদন্ত কমিশন, দুইটা তদন্ত কমিশন সম্ভবত গঠন করা হয়েছিল। একটা ছিল বোধহয় সচিব আনিসুজ্জামান নামক একজন সচিবের নেতৃত্বে, আর এটা ছিল এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, ওনার নেতৃত্বে একটা সেনা তদন্ত কমিশনও গঠন করা হয়েছিল। তো দুইটা তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে, যদিও রিপোর্টগুলো প্রকাশ করা হয়নি, রিপোর্টের ভিত্তিতে সরকার বিজেপি বা বিডিআর হত্যাকাণ্ডে বিচার কার্যক্রম শুরু করে, এবং এই বিচার কার্যক্রম কিন্তু একটা স্পেশাল ট্রাইব্যুনালে হচ্ছে, বিচার চলমান রয়েছে, বিচার কার্যক্রম কিন্তু শেষ হয় নাই। সম্ভবত বিচারিক আদালতে একটা রায় হয়েছিল, কিন্তু এটা হাইকোর্ট পর্যন্ত আসে নাই। তো এর মধ্যে তো 2024 সালের 5 আগস্টের ঘটনা ঘটলো, এবং 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ওনারা এই পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তারা নতুন করে তদন্তের উদ্যোগ নিলেন, তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নিলেন। এবং এই প্রেক্ষাপটে একসময় বিডিআর এর ডিজি ছিলেন মেজর জেনারেল, সম্ভবত ওনার নাম হচ্ছে ফজলুর রহমান, মেজর জেনারেল আলম ফজলুর রহমান, ওনার নেতৃত্বে একটা তদন্ত কমিশন গঠন করলো। এই তদন্ত কমিশনেই গত 2 দিন আগে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের উপস্থিতিতে রিপোর্ট দাখিল করলো, তদন্ত কমিশনের রিপোর্ট। এই তদন্ত কমিশনের রিপোর্টে তারা এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, পেছনে কারা জড়িত ছিল, তারা এই কমিশনে উল্লেখ করেছেন। এর মধ্যে তারা কমিশনে বলা হয়েছে দলগতভাবে এটা আওয়ামী লীগ জড়িত, এর নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত, ঢাকার সাবেক মেয়র ব্যারিস্টার তাপস জড়িত, তারপরে সেনা কর্মকর্তা কয়েকজন জড়িত, জেনারেল ওই যে আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় সেনা প্রধান ছিলেন জেনারেল মইনুল আহমেদ, উনি জড়িত, তারপরে পুলিশের 4-5 জন কর্মকর্তা জড়িত। এর মধ্যে
সাবেক আইজি পি নূর মোহাম্মদ উনি জড়িত, এবং তৎকালীন সময়ে অতিরিক্ত আইজিপি ছিলেন এবং উনি ছিলেন স্পেশাল ব্রাঞ্চের এসবির প্রধান, বর্তমানে যে আইজিপি বাহারুল আলম, ওনার নামও এসেছে। উনিও জড়িত ঠিক না, মানে ওনারা দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই তদন্ত কমিশনের রিপোর্টে এলাকা। আর বলা হয়েছে যে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় একটা বহি শক্তি জড়িত ছিল, এবং উনি স্পষ্ট বলেছেন এটা হলো ভারত, অর্থাৎ ভারতের নির্দেশে বা ভারতের প্ররোচনায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তো আসলে এটা তদন্ত কমিশন, এবং তদন্ত কমিশন অবশ্যই তারা সব তথ্য প্রমাণ সংগ্রহ করে এই রিপোর্ট দাখিল করেছেন, এবং তারা তো এটা তো আর 2-4-5 দিনে নয়, তো কয়েক মাস তারা তদন্ত এবং অনুসন্ধান করেছেন। এখানে দুইটা ঘটনা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ভারতকে সরাসরি দায়ী করা হয়েছে বিডিআর বিদ্রোহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, প্রতিবেশীদের ভারত। তো এখানে ভারত যদি তদন্ত কমিশনের রিপোর্টে ভারতকে যদি দায়ী করা হয় এবং ভারত যদি দায়ী থাকে, তাহলে আমার আমার আহ্বান বা আমারও দাবি থাকবে বর্তমান সরকারের প্রতি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি, যে ভারতকে অবশ্যই এর জবাব দিতে হবে, এবং উনি কেন ভারতের কাছে জবাব চাচ্ছেন না। আমাদের সরকারিভাবেই উচিত এখন ভারতের কাছে জবাব চাওয়া যে তোমরা কেন 2009 সালে আমাদের বিডিআর এবং সেনা কর্মকর্তাদের হত্যা করেছো, এটা ভারতের কাছে জবাব চাওয়া উচিত। এবং আপাতত বা এই মুহূর্তে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এর ব্যাখ্যা চাওয়া উচিত। এটা হচ্ছে ভারতের অংশ। আর এরপরে আপনি যেটা বললেন যে আমাদের বর্তমান যে আইজিপি বাহারুল আলম, উনাকে কিন্তু ইউনূস সরকার আইজিপি হিসাবে উনি অফশোরে চলে গিয়েছিলেন, এবং অফশোরেও চলে গিয়েছিলেন মনে হয় 2020 সালে, অর্থাৎ 3-4 বছর উনি অফশোরে থাকা অবস্থায় 24-এর 5 আগস্টের পর উনাকে অফশোর থেকে এনে আইজিপি হিসাবে নিয়োগ করা হয়েছে। এখন তদন্ত কমিশনের রিপোর্টে এখন যখন প্রকাশ হলো যে বিডিআর বিদ্রোহের সময় বা বিডিআর সেনা কর্মকর্তাদের হত্যার সময় তিনি পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ, যে স্পেশাল ব্রাঞ্চের প্রধান ছিলেন, তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তদন্ত কমিশনের রিপোর্টে যদি এটা বলা হয়, তাহলে বাহারুল আলম উনি কিভাবে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন হয়ে থাকবে। কারণ তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে, সরকার অবশ্যই এই রিপোর্টের আলোকে ব্যবস্থা নিবে, এবং সরকার যদি রিপোর্টের আলোকে ব্যবস্থা নেয়, তাহলে আইজিপি বাহারুল আলমের ক্ষেত্রে অবস্থান কি হবে তা কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবং এই প্রশ্নের জবাব কিন্তু গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম দিয়েছেন। ওনাকে সচিবালয়ের সাংবাদিকরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, এবং উনি যদিও এটা স্পষ্ট কোনো জবাব দেন নাই, তবে তদন্ত কমিশনের যে প্রধান ফজলুর রহমান, উনাকেও সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেছেন যে বাহারুল আলম সহ যাদের বিরুদ্ধে তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে, তারা এই ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন এবং তদন্তে তাদের নাম এসেছে বলেই তাদের কথা বলা হয়েছে, এখানে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। আর আরেকটা যে প্রসঙ্গ, এই বিষয়ে আইজিপি বাহারুল আলমকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, উনিও নো কমেন্টস করেছেন এবং বলেছেন যে আসলে এটা সরকার জানে কি ব্যবস্থা বা কি পদক্ষেপ নেবে। তো পুরো বিষয়টা আমি বিব্রতকর বলবো না, পুরো বিষয়টাই তো আসলে খুবই শুরু থেকেই রহস্যজনক। প্রথম রহস্য হচ্ছে আমাদের সুরক্ষিত বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের রাজধানী শহরে যার সদর দপ্তর, সেখানে বিদ্রোহ বা যে কোনো ভাবেই আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা ফেলা হলো এবং 74 জন মানুষকে মেরে ফেলা হলো সেখানে প্রকাশ্যে। এটা একটা রহস্যজনক। এর পেছনে কারা জড়িত, কেন জড়িত, এগুলো অবশ্যই রাষ্ট্রের অনুসন্ধানের বিষয়। তারপরে হচ্ছে এই দুইটা তদন্ত কমিটি করা হলো, একটা ছিল আনিসুজ্জামানের নেতৃত্বে সচিব, উনার নেতৃত্বে একটা কমিশন, তারপরে জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সেনা তদন্ত
কমিটি এবং সর্বশেষ যার প্রেক্ষিতে বিচার শুরু হয়েছিল, এবং সর্বশেষ এই অন্তর্বর্তী সরকার জেনারেল ফজলুর রহমানের তদন্ত কমিশন করলো। এখন এই তদন্ত কমিশনের রিপোর্টের পর আগে যে ইতিমধ্যে যে বিচার সম্পন্ন হয়ে গেল সেটার কি হবে? যারা কারাগারে আছেন এবং যাদের বিচার, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, বিচারিক আদালতে একটা বিচার হয়েছে, তো এই বিচার প্রক্রিয়ার কি হবে? মানে পুরো বিষয়টা এখন আসলে আরো তালগোল পাকিয়ে যাবে পূর্ণিয়া। এই বিডিআর বিদ্রোহের বা আমাদের বিডিআর এর ঘটনায় আমাদের সেনা কর্মকর্তাদের হত্যার পর যে ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং দেখেন এখানে কিন্তু আমাদের যে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনিও কিন্তু গত ফেব্রুয়ারির একটা স্মরণ অনুষ্ঠানে, এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার স্মরণ অনুষ্ঠানে শহীদদের পরিবারের বন্ধু, তিনি কিন্তু বলেছিলেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে এটা ফুল স্টপ, যে ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু বিচার হচ্ছে এবং বিচার প্রক্রিয়া চলতে দেয়া হবে, বিচার প্রক্রিয়া চলতে হবে। তো এখন পুরো সবগুলা নিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে নতুন তদন্ত কমিশন, তারা বলছে এটার সঙ্গে ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের কিছু নেতার নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে তারা জড়িত, এবং আসলো বাহারুল আলমের নাম। বাহারুল আলম সাহেব এখন পুলিশের আইজি হওয়ায় ওনার নিয়ে আলোচনা হয়েছে। যদি উনি আইজি নিয়োগ না হতেন, উনি যদি অবসরেই থাকতেন, তাহলে তখন আবার এটা অন্য ধরনের রূপ নিত। পুরো বিষয়টা আসলে আমার মনে হয় যে রাষ্ট্রকে উচিত এই গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেখানে আমাদের অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাকে মেরে ফেলা হয়েছে, এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং খুবই দায়িত্বশীল অবস্থান থেকে এটাকে দেখতে হবে পূর্ণিয়া। মানে জট খুলতে গিয়ে অনেকটা আরো নতুন নতুন প্রশ্ন সামনে আসার উপক্রম। দাদা, আরেকটু বিষয়, এবার আপনার আগ্রহের জায়গা, আপনি নিয়মিত যাতায়াত করেন আমরা জানি উচ্চ আদালতে। আমাদের প্রধান বিচারপতি, তার মেয়াদ শেষ হচ্ছে, উনি অলরেডি বিদায়ী প্রক্রিয়ার মধ্যে আছেন। সবারই একটা আগ্রহ থাকে, বাংলাদেশে কয়েকটা পদ, সাংবিধানিক যে পদগুলো, রাষ্ট্রপতি কে হবে, প্রধান নির্বাচন কমিশনার কে হবে, প্রধান বিচারপতি কে হবে, এই নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ আছে। আমি এই বিষয়ে উচ্চ আদালত প্রসঙ্গে আরো কয়েকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাবো। প্রধান বিচারপতি, নেক্সট প্রধান বিচারপতি কে হচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ। নেক্সট প্রধান বিচারপতি যদি প্রসিডিউর মেনটেন করা হয়, যেহেতু বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রধান বিচারপতি হওয়াটা ছিল কিন্তু অস্বাভাবিক, মানে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। কারণ 5 আগস্টের পর যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিভিন্ন জায়গায় ছাত্রদের আন্দোলন বা মব সৃষ্টি করে পরিস্থিতি করা হচ্ছিল, মানে আমি এটা কি বলবো, মব সংস্কৃতি চালু হলো। ঠিক এই অবস্থায় যে প্রধান বিচারপতি ছিলেন ওবায়দুর রহমান শাহীন সহ, তাদেরকে আদালত ঘেরাও করে, ছাত্র জনতার আদালত ঘেরাও করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়। এটা হচ্ছে 24-এর সম্ভবত 7 আগস্ট, 7 বা 8, আমি ঠিক এক্সাক্ট তারিখ না, তবে এই সময়ই হবে। এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিরা পদত্যাগ করেন। শুধুমাত্র একজন ছিলেন, সব না, একজন ছিলেন, উনি হচ্ছেন জাস্টিস আশফাকুল ইসলাম আপিল বিভাগের, উনি ছাড়া বাকিরা পদত্যাগ করেন। কিন্তু তখন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয় হাইকোর্ট থেকে সরাসরি সৈয়দ রিফাত আহমেদকে। এমনি আমরা যে স্বাভাবিক যে প্রথা, এটা কিন্তু আসলে প্রথা, এখানে সংবিধানে কোনো লেখা নেই যে আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতি করতে হবে। এখানে রাষ্ট্রপতি একজন প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, তিনি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন যদি উনি ওনার ক্রাইটেরিয়া পূরণ করেন। তো কিন্তু একটা প্রথা ছিল যে আপিল বিভাগে বিচার কার্য যারা পরিচালনা করেন তাদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা হওয়ার, এটা স্বাধীনতার পর থেকে এই প্রথাই মেনটেন করা হচ্ছে।
কিন্তু এবারেই ব্যতিক্রম ঘটনা ঘটলো যে সৈয়দ রিফাত আহমেদ হাইকোর্ট বিভাগের বিচারপতি থাকা অবস্থায় তিনি আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত না হয়ে আপিল বিভাগে একদিনও বিচার কার্য পরিচালনা না করে সরাসরি তাকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় এবং উনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। উনি এই আগামী 27 ডিসেম্বর উনি অবসর গ্রহণে যাবেন। অবসরে যাবেন, উনার বয়স 66 বছর হবে। বিচারকদের অবসর গ্রহণের বয়স 66 বছর। তো যদি এই অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের আইন উপদেষ্টা তারা বলছেন এবং এই সরকার এসেছে হলো রাষ্ট্রের সংস্কারের জন্য, রাষ্ট্রের নতুন বন্দোবস্তের জন্য। সংস্কার মানে কি? যেখানে বৈষম্যহীন ব্যবস্থা থাকবে, তারা অনেকগুলা স্বপ্ন নিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন। তো এর মধ্যে অবশ্যই শৃঙ্খলা এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সরকার ব্যবস্থা থাকতে হবে। যদি সেটা মেনটেন করা হয় তাহলে প্রধান বিচারপতি হবেন, পরবর্তী প্রধান বিচারপতি হবেন সৈয়দ না মোহাম্মদ আশফাকুল ইসলাম। কারণ উনি হচ্ছেন প্রথম সিনিয়র। সৈয়দ রিফাত আহমেদ অবসর যাওয়ার পর সবচেয়ে সিনিয়র বিচারপতি হচ্ছেন আশফাকুল ইসলাম। তিনি হবেন পরবর্তী প্রধান বিচারপতি। এটা আইনজীবীদের প্রত্যাশা এবং সবারই প্রত্যাশা, যদি সুপারসিড না করা হয়। আর যদি জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয় তাহলে কাকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে, এটা আসলে যদিও বিষয়টা রাষ্ট্রপতির উপর নির্ভরশীল, কারণ সংবিধানে আছে যে একমাত্র প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারেন। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রধান বিচারপতি দুইটা ক্ষেত্রে রাষ্ট্রপতি এক্সক্লুসিভলি নিয়োগ দিতে পারেন। উনি এর জন্য কারো পরামর্শ নিতে হয় না, কিন্তু বাকি সব কাজের জন্যই পরামর্শ নেওয়া লাগে প্রধানমন্ত্রী। কিন্তু এখন পরবর্তীতে অবস্থা তো আমরা সবাই জানি এখানে রাষ্ট্রপতির ভূমিকা কি, রাষ্ট্রপতি কি ভূমিকা রাখতে পারেন। তো এই অবস্থায় যদি ব্যতিক্রম না হয় তাহলে সৈয়দ না মানে আশফাকুল ইসলাম প্রধান বিচারপতি হবেন। আর যদি ব্যতিক্রম হয় তাহলে সেটা আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বর্তমান সরকারের যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তারা হয়তো এটা জানেন। আমরা চাই জ্যেষ্ঠতা যেন লঙ্ঘন না হয় এবং আদালত যেন তার স্বাভাবিক গতিতে চলে। যদিও এই আদালত নিয়ে, আদালতের কার্যক্রম নিয়ে, উচ্চ আদালতের ভূমিকা নিয়ে আইনজীবীদের মধ্যে নানা ক্ষোভ বিক্ষোভ রয়েছে। পূর্ণিয়া, আপনি জানেন আমি মাঝে মাঝে যাই কোর্টে, আমার যেহেতু এখানে কোর্ট রিপোর্টিং আমি করি, তো সেখানে আইনজীবীদের সঙ্গে কথা বলে আমি বিভিন্ন সময় গত কিছুদিন ধরে শুনেছি যারা খুবই ক্ষুব্ধ যে আদালতে অনেক মামলার জামিন শুনানি হচ্ছে না। জামিন শুনানি হচ্ছে না এই কারণে যে কোনো কোনো আদালত তারা বলে দিয়েছেন যে 24 জুলাই আন্দোলনের পরবর্তীতে সৃষ্ট কোনো মামলার আসামিদের জামিন তারা শুনবেন না বা এই ধরনের মামলাই তারা শুনানি গ্রহণ করবেন না। তো আইনজীবীরা বলছেন যে এগুলা কেন হবে, বিচারকরা কেন এই ধরনের দলীয় মনোবৃত্তি বা দলীয় মন মানসিকতার পোষণ করবেন। তো আদালতের ভূমিকা আসলে নানাবিধ প্রশ্ন আইনজীবীরা করছেন, আমি আর সেই দিকে যাচ্ছি না। আমি চাই পরবর্তী প্রধান বিচারপতি যেন জ্যেষ্ঠতা লঙ্ঘন না করে জ্যেষ্ঠ বিচারপতিকেই, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই যেন প্রধান বিচারপতি করা হয়। পূর্ণিয়া, এবং এই ক্ষেত্রে আরো যে প্রসঙ্গগুলা আসতে পারে, হ্যাঁ, যে প্রধান, যেমন আপনি দেখেন যে আবার হাইকোর্টে বিচারক নিয়োগের এখন নতুন একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা একটা আইন করেই যে বিচারকদের তারা পরীক্ষা দিয়ে তারা বিচারপতি হবেন। এবং ইতিমধ্যে আরেক দফায় 2 দফা বিচারপতি নিয়োগ করা হয়েছে, আরেক দফার নিয়োগের জন্য আহ্বান করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে একটা ভালো খবর হচ্ছে এটাই যে বিচার
বিভাগের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের জন্য আমাদের দেশে আসলে একটা ঐতিহাসিক মামলা হয়েছিল, এটা হলো মাজদার হোসেন মামলা। এই মামলার রায় অনুযায়ী কিন্তু বিচার বিভাগ পৃথক করা হয়েছে এবং বিচার বিভাগ এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা কিন্তু আর নেই, নিম্ন আদালতের কথা বলছি। কিন্তু নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং তাদের সার্বিক অবস্থার দায়িত্ব কিন্তু এতদিন ধরে আইন মন্ত্রণালয় বা নির্বাহী বিভাগে কিন্তু করত এবং এটা রয়ে গেছে। এই গত পরশুদিন এই অধ্যাদেশ জারি করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠন করা হয়েছে, অর্থাৎ বিচারকদের নিয়ন্ত্রণ, নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বদলি সবকিছুই এখন সুপ্রিম কোর্টের আন্ডারে চলে এসেছে। সুপ্রিম কোর্টে পৃথক সচিবালয় করা হয়েছে। বর্তমান যে আপনার কি বলে একজন সিনিয়র সচিব পদমর্যাদার একজন সচিব নিয়োগ করা হয়েছে। অর্থাৎ বিচার বিভাগ দৃশ্যত পৃথকীকরণের যে অংশটুকু বাকি ছিল এটারও কিন্তু একটা বড় একটা অগ্রগতি হয়েছে এই অধ্যাদেশের মাধ্যমে। এটা অবশ্যই একটা ভালো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক আলোচনা সমালোচনা নানা কিছু হচ্ছে, কিন্তু এই একটা ভালো খবর। আর একটা ভালো খবর আপনি নিশ্চয়ই জানেন, এই যে নির্বাচন কমিশনের প্রার্থী জোটবদ্ধ প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ নিয়ে এটাও কিন্তু সংশোধন করা হয়েছে, যে তারা জোটবদ্ধ হলেও যার যার প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। যদিও এটা নিয়ে হাইকোর্টে একটা রিট করা হয়েছে এবং রিটের প্রেক্ষিতে গতকাল একটা রুলও জারি করা হয়েছে, কিন্তু এই সংস্কারগুলো কিন্তু আসলে দরকার ছিল এবং এই সংস্কার চলমান থাকুক, এই সংস্কার হোক, এটা কিন্তু মানুষ চায়। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় হয়েছে, এটা সুপ্রিম কোর্টের বিচার বিভাগের জন্য ভালো খবর এবং রেজিস্ট্রার জেনারেলকে আপাতত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওনাকে সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, এটাও ভালো খবর। কিন্তু বিচারকদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে উচ্চ আদালতের। তারা কারো নিয়ন্ত্রণে নেই, তারা স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারবেন। এই মন মানসিকতা যদি না থাকে তাহলে কিন্তু কাগুজে স্বাধীনতা দিয়ে কোনো লাভ হবে না। পূর্ণিয়া দাদা, উচ্চ আদালত প্রসঙ্গে আমরা আরো দুইটা বিষয় একটু আলোচনা করব। উচ্চ আদালত প্রসঙ্গে দুইটা আমাদের সামনে ইস্যু আছে। একটা হলো এই সময়কাল, বিশেষ করে এই 5 আগস্টের আগেও কিছুটা আলোচিত বিতর্কিত ছিলেন, 5 আগস্টের পরে বিতর্ক তার পেছনেই ছাড়ছে না। তিনি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির। তার বিতর্ক এই সরকার আসার পর থেকেই তিনি সাম্প্রদায়িক বিষয় বিতর্কিত হয়েছেন। জামাতের মানুষ তিনি যখন বললেন রোজার পূজা এক মুদ্রার এপিঠ ওপিঠ, হ্যাঁ, খুব আধ্যাত্মিক ভাবে চিন্তা করলে এক জিনিস, কিন্তু বাংলাদেশে এই কথাটা যদি জামাতে ইসলামী ছাড়া অন্য কেউ বলতো তার পরিণতি আবুল সরকারের মতো হতো কিনা বাবুল। এবং এর পরেও তিনি একাধার এই সপ্তাহে এসে তিনি তারেক রহমানকে নিয়ে পোস্ট দিয়েছেন, সেটা নিয়েও তারেক রহমানের যারা অনুসারী তারা ক্ষুব্ধ হয়েছেন। এর বাইরে তিনি এমন এমন কথাবার্তা বলেন, তিনি আরবার ফাহাদ হত্যা মামলা আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন। তিনি এবার এসে আমরা সুপ্রিম কোর্টে শুনছি তার বিরুদ্ধে একজন নারীর একটি অভিযোগ করেছে। সেই অভিযোগ নিয়েও মানুষ তেমন কিছু মুখ খুলছে না, কারণ এটার ডকুমেন্টারি না, কিন্তু একটা অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এই যে বিতর্ক শিশির মনির হঠাৎ করেই, এবং জামাতের তিনি এখন প্রার্থী, জামাতের নির্বাচন করবেন, সুপ্রিম কোর্টে তার এই অভিযোগ কি অবস্থায় আছে এটা আমি একটু আপনার কাছে আগে জেনে নিতে চাই। অ্যাডভোকেট শিশির মনির, হ্যাঁ, অ্যাডভোকেট শিশির মনির আসলে তরুণ আইনজীবীদের মধ্যে অত্যন্ত মেধাবী একজন আইনজীবী। তিনি জামায়াত ইসলামের একসময় ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন, কেন্দ্রীয় পর্যায়ের বোধহয় সভাপতি বা সাধারণ সম্পাদক এই দায়িত্বেই ছিলেন, এবং জামাতের একজন সংসদ সদস্য প্রার্থী সুনামগঞ্জ থেকে। উনি আগেই বললাম যে উনি তরুণদের মধ্যে অত্যন্ত মেধাবী একজন আইনজীবী এবং ওনার অনেক ইউনিক মামলার শুনানি এবং ইউনিক মামলার আদেশ হাইকোর্ট থেকে হয়েছে এবং বিভিন্ন ধরনের মামলা তিনি নিয়ে গিয়েছেন। সম্প্রতি আমিও যেটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এবং যে একজন নারী শিশির মনিরের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং শ্লীলতাহানির অভিযোগ করেছেন। এটা আসলে সত্য মিথ্যা কি সেটা তদন্ত হোক, তদন্তে বের হয়ে আসুক। এবং এই প্রেক্ষাপটে দেখলাম যে শিশির মনির বোধহয় এই ঘটনায় উনি ধানমন্ডি থানাতে একটা জিডিও করেছেন।
হুম। আমার কথা হচ্ছে এটা খুবই এইসব বিষয় খুবই নোংরা এবং বিব্রতকর ঘটনা। মানুষ শিশির মনির একজন ভালো আইনজীবী, মেধাবী আইনজীবী, উনার বিরুদ্ধে এই মেয়ে কেন এই অভিযোগ আনলো, এটা আসলেই তদন্ত হওয়া দরকার এবং এটা সত্য বের হওয়া দরকার। তবে আমার প্রশ্ন হচ্ছে যে এই মহিলা অভিযোগ করলেন, উনি প্রধান বিচারপতির কাছে এই অভিযোগ দিবেন কেন? উনার যদি কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটে, ওনার সাথে যদি শিশুমণির কোনো খারাপ আচরণ করে থাকে, তাহলে উনি থানায় মামলা করবেন না কেন? উনি থানায় গেলেন না কেন? এটা তো ফৌজদারি অপরাধ। এটা তো প্রধান বিচারপতির কাছে অভিযোগ দেওয়ার বিষয় না, কারণ শিশিরমণি তো কোনো বিচারক না, উনি একজন আইনজীবী। ওনার বিরুদ্ধে যদি অভিযোগ হয়, তাহলে বার অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনে যেতে পারতেন, বার কাউন্সিলে যেতে পারতেন, কিন্তু তা না করে উনি প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন এবং এই চিঠি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। আসলে এই বিষয়গুলা আমি বললাম তো, এগুলো খুব নোংরা বিষয়, খুবই খারাপ বিষয়। হ্যাঁ, এর সঙ্গে নানা কিছু জড়িত থাকতে পারে। শিশিরমণির এই বিষয়টা নিয়ে আসলে ওনার নিজেরও স্পষ্ট করা উচিত, যদি উনি স্পষ্ট করেছেন, উনি তো থানায় জিডি করেছেন। এবং যদি প্রধান বিচারপতির, যদিও ওনার এটা দেখার বিষয় না, তবে বার কাউন্সিল বা আইনজীবীদের যে সংগঠন বার অ্যাসোসিয়েশন, তাদের বিষয়টা তদন্ত করা উচিত এবং এটা সত্য বের করা উচিত। পূর্ণিয়া, আরেকটি প্রসঙ্গ দাদা, উচ্চ আদালত না হলেও ট্রাইব্যুনাল রিলেটেড। অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাতিঘর বলি আমরা, এই সময়কার সাহসী মানুষ, মুক্তিযুদ্ধের সে 55 বছর আগে যে সাহস, বলা যেতে পারে যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে তিনি একা বাক যুদ্ধ যদি বলি, সেই যুদ্ধের মাধ্যমে তিনি যে তার প্রতিপক্ষকে পরাস্ত করেন, এটা তার উপরে আক্রান্ত হওয়া নিয়ে আমরা, তিনি যে আক্রান্ত হন সেটা থেকে আমরা বুঝতে পারি যে তাদের প্রতিপক্ষ যেই অশনি প্রতিপক্ষ, সেই সময়কার রাজাকার আলবদর, তাদের যারা উত্তরসূরি, তারা যে অ্যাডভোকেট ফজলুর রহমানের যুক্তি এবং তার জানা, তার গভীরতা এবং তার সাহসের কাছে অনেক সময় থরথর করে কাঁপে। সেই অ্যাডভোকেট ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে একটা রুল জারি করা হয়েছে, তাকে 8 তারিখ হাজির, সশরীরে হাজির, মানে ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করছে। এবং যেটা প্রশ্ন উঠেছে বা যেটা মানুষ আলোচনা করছে, তার আইনি সনদ, অ্যাডভোকেট সনদ চাওয়া হয়েছে, যে মানুষটা 40 বছর ধরে উচ্চ আদালতে প্র্যাকটিস করেন। কি চোখে দেখছেন দাদা বিষয়টা? না, এটা আসলে যেহেতু এটা আদালতের বিচার্য বিষয়, ট্রাইব্যুনাল বিচার্য বিষয়, এই বিষয় নিয়ে আমরা কথা না বলাটাই আমাদের জন্য ভালো। আদালতের, তবে ফজলুর রহমান, ব্যক্তি ফজলুর রহমানের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে, এই কারণে যে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, 71-এর সম্মুখ সারির যোদ্ধা উনি। এবং উনি যে সব কথা বা বক্তব্য রেখেছেন, যে বা রাখেন, এগুলা উনার বক্তব্য, কিন্তু এর মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতিধ্বনি হয়। এবং উনি বিএনপির রাজনীতি করেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, উনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, এবং উনার বক্তব্য অবশ্যই গুরুত্ব বহন করে। তো আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন, কি কারণে এনেছেন এটা নিশ্চয়ই আদালত তার কারণ দর্শানো নোটিশে জানিয়েছেন, এবং এর ব্যাখ্যা ফজলুর রহমান অবশ্যই আদালতে দেবেন। তবে আমরা চাই যে এখানে ন্যায় বিচার হোক, কোনো মুক্তিযোদ্ধাকে যেন কোনো অপমানিত না করা হয়, এটা আমাদের প্রত্যাশা। ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি এবং আগামী নির্বাচনে তিনি বিএনপি থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি দেখলাম যে ওনার বক্তব্যকে সমর্থন জানিয়ে বিএনপির, সুপ্রিম কোর্টের বিএনপির আইনজীবীরা ফেসবুকে, সোশ্যাল মাধ্যমে বিভিন্ন কথাবার্তা বলছেন। তারা বলছেন যে ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, ওনার সঙ্গে তারা আছেন। দলীয়ভাবে হয়তো বিএনপি একটা অবস্থান নিবে, তবে অবস্থান নিশ্চয়ই আদালতের বিপক্ষে কেউ নেবে না। আদালত অবশ্যই বিষয়টা বিবেচনা করবেন, বিচার করবেন যে ফজলুর রহমানের কোনো বক্তব্য আদালত অবমাননা কর কিনা বা আদালত অবমাননা হয়েছে কি না। কিন্তু উনার মুক্তিযুদ্ধ নিয়ে যে উনার যে অবস্থান এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তির বিরুদ্ধে ওনার যে অবস্থান, এটা নিয়ে কোনো
প্রশ্ন বা সন্দেহ কারো মনে থাকতে পারবে না। ওনার মুক্তিযোদ্ধা হিসাবে, ওনার মুক্তিযুদ্ধের পক্ষের বীর হিসাবে ওনাকে অবশ্যই আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে হবে। আমরা চাই জনাব ফজলুর রহমান উনি আদালত থেকে ন্যায় বিচার পাবেন, এবং এটাই আমাদের প্রত্যাশা। মিয়া দাদা, সবশেষ একটা দিকে যাব। এই সরকারের সময় এসে বিশ্বব্যাংক একটা রিপোর্ট দিয়েছে 2012 সাল থেকে 2022 সাল বাংলাদেশ কেমন ছিল। আমি জানি না, নিশ্চয়ই আরো 10 বছর পরে ডক্টর ইউনূস সরকারের সময় কোথায় কোথায় আমাদের পতন আর উন্নতি হয়েছে। এগুলো চুলচেরা বিশ্লেষণ শুধু আমাদের দেশে না, দেশের অর্থনীতিবিদ না, সারা বিশ্বের এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারা সবাই করবে। এই সরকারের সময় এসে বিদ্যুতের দাম, গ্যাসের দাম বা যে কোনো কিছুর দাম, কারণ তারা কিছু কেয়ার করে না, তোয়াক্কা করে না। এই যে বন্দর দিয়ে দেওয়া, এটা দিয়ে দেওয়া, কোনো পার্লামেন্ট নাই, কোনো জবাবদিহিতার জায়গা নাই। সেই সময় হঠাৎ করে তেলের দাম, যেই তেল, ভোজ্য তেলের দাম বাড়া নিয়ে বাংলাদেশে প্রতিটা গভর্নমেন্টের সময়, আওয়ামী লীগ কেন, বিএনপি গভর্নমেন্টের সময় তেলের দাম যখন থেকে এটা 60 টাকা থেকে 61 টাকা হয়, বা এরপর এটা 100 ঘর পার হচ্ছে, সারা দেশ মিডিয়া তুলকালাম, লিড রিপোর্ট। না, ঠিকই। আমি এই বিষয়টাই বলি। আসলে দেখেন, 24-এর 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল কি? দেশ বৈষম্য মুক্ত হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে, এবং আওয়ামী লীগ যে দুঃশাসন করেছে এটা থেকে দেশের মানুষ মুক্ত হবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি আপনি জানেন? গতকালই বোধহয় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে ফোনে আড়ি পাতা, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে, যে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তির ফোনের কথোপকথন যখন খুশি তখন তারা রেকর্ড করে, এবং তারা বিভিন্ন সময় এগুলা প্রচার করে মানুষকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, বিশেষ করে রাজনৈতিক নেতা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে। এবং বিগত আওয়ামী লীগ সরকারের এই সংক্রান্ত যে টেলিকমিউনিকেশন টিম ছিল, যে একটা সংস্থা ছিল, এটার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ছিল, এবং বলা হচ্ছে যে এমনও ছিল যে তারা ইসরায়েল থেকে একটা প্রযুক্তি এনেছিল, পেগাসাস। এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের ফোন রেকর্ড, কল রেকর্ড তারা রেকর্ড করে রাখে, ফোন কল রেকর্ড করে রাখে। তো আমাদের একটা প্রত্যাশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন বাংলাদেশ গড়বেন, এবং তিনি নিজেও বলছেন যে তিনি এমন এক বাংলাদেশ গড়ে দিতে চান যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দুঃশাসন থাকবে না, কোনো খারাপ শাসন থাকবে না, সব শুধু ভালো হবে, ভালো হবে, ভালো হবে। এই প্রত্যাশার তো দেখছি যে প্রতিদিনই আমাদের এটা স্তিমিত হয়ে আসছে, এবং এই প্রত্যাশা বেলুন প্রতিদিনই ফুটো হয়ে যাচ্ছে। সর্বশেষ স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন যে তিনি রাষ্ট্রের বিধিবদ্ধ এবং সুনির্দিষ্ট কয়েকটি সংস্থা ফোনে আড়ি পাততে পারবে। তাহলে কি দাঁড়ালো? আগেও তো রাষ্ট্রের সংস্থাগুলোই ফোনে আড়ি পাততো। আমরা তো এটার অবসান চেয়েছিলাম, তো এটা হয় নাই, মানে এজ ইট ইজ রয়ে যাচ্ছে, বরং এখন তো মনে হয় আরো খারাপ দিকে যাচ্ছে। যার ফোন কল যখন তখন রেকর্ড করছে, এবং এটা তার পছন্দ মতো ব্যবহার করছে। এবং এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বা সরকার নিজেই স্বীকৃতি দিচ্ছে যে তারা নিজস্ব সংস্থাগুলা তারা রেকর্ড করবে। তো নিজস্ব সংস্থাগুলা কি? সে পুলিশ, সে গোয়েন্দা বাহিনী, তারাই রেকর্ড করবে। তো আমরা তো এটার অবসান চেয়েছিলাম, দেশের মানুষ তো এটার অবসান চেয়েছিল, কাজেই অবসান হয় নাই। তারপরে দেখেন দ্রব্যমূল্যের অবস্থাটা কি? আপনার সর্বশেষ খবর, গতকালকে ভোজ্য তেল, সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা করে বাড়িয়ে ফেলেছে তেল ব্যবসায়ীরা। এটা বাণিজ্য মন্ত্রণালয় জানে না, মানে সরকার জানে না, মানে কতটুক অধ্যত্ত এবং কতটুক মগের মূল্য যে সরকারকে না জানিয়ে তেল ব্যবসায়ীরা সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়িয়ে দিয়েছে। সরকার জানে না, বাণিজ্য মন্ত্রণালয় জানে না। এবং এটা যদি সয়াবিন তেল ব্যবসায়ীরা যদি কালকে বলে জানা লিটারে 20 টাকা বাড়িয়ে দিব, মানুষ কিনতে বাধ্য, সরকার কিচ্ছু করতে পারবে না। এর 2 দিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, এবং জ্বালানি তেলের নিয়ম বোধহয় ছিল যে বিআরসি বা কি একটা সংস্থা আছে, এটা গণশুনানি করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা, কিন্তু কিচ্ছু হয় নাই।
মানে যে যেভাবে পারছে সেভাবে তারা তাদের সুযোগ নিয়ে নিচ্ছে। দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত এবং বিশ্লেষণ পেলাম। আমরা আজকের মতন এই অনুষ্ঠান এখানে শেষ করছি। দর্শক যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, ধন্যবাদ আপনার, ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।